হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও দুদিনের তুলনায় আজকে অনেকটা বেটার আছি, অনেকটা বেটার ফিল করছি। আজকে দারুণ একটি ভয়ঙ্কর সত্য ঘটনা, একজন এক্স আর্মি ম্যানের ঘটনা শেয়ার করব। দাদাভাইয়ের বাড়ি আমাদের বাড়ির খুব নিয়ারেস্ট উনি থাকেন। ওনার কর্মসূত্রে উনি রাজস্থানে একটি কোয়ার্টারে ছিলেন। ওখানে ভৌতিক ঘটনা তোমাদের সাথে শেয়ার করব। আর বলে রাখি, আগামীকাল থেকে কিন্তু দুপুর 3টের সময় সোনা কথায় ঘটনা আসবে। আর রাতে যেরকম ঘটনা দিচ্ছি, আমি চেষ্টা করছি ঘটনাটা রাতে বেঙ্গলি ব্লগার সোনা আমাদের এই চ্যানেলে ঠিক রাত 10টার মধ্যে ঘটনা দেওয়ার। তোমাদের কি মতামত তোমরা অবশ্যই জানিও, কারণ অনেক দেরি হয়ে যেত ঘটনা দিতে, তোমরা অনেকেই অপেক্ষা করে করে ঘুমিয়ে পড়তে। সেই কারণে চেষ্টা করছি 10টার মধ্যে ঘটনাটা আপলোড করে দেওয়ার। তো যাই হোক, এবার চলো ঘটনায় ফিরি। যে দাদাভাইয়ের কথা বলবো, দাদাভাইয়ের বাড়ি হচ্ছে ব্যারাকপুরে। দাদাভাই ব্যারাকপুরেই কিন্তু আমাদের লাটবাগানে যে পুলিশ ফাঁড়ি আছে বা যে বেস ক্যাম্প আছে আমাদের ক্যান্টনমেন্ট এরিয়ায়, তোমরা জানো ব্যারাকপুরে। তো দাদাভাই ওখান থেকেই কিন্তু প্রশিক্ষণ নিয়ে তারপর উনি যখন বাইরে পোস্টিং হন, উনি কিন্তু অ্যাকচুয়ালিও কোনো সময় দিল্লিতেও থেকেছেন, কোনো সময় অন্ধ্রপ্রদেশ, কোনো সময় কর্ণাটকা, আবার শেষে একদম উনি রাজস্থানে গিয়ে বসবাস করেন। কর্মসূত্রে ওনার ট্রান্সফার হয়ে যায় যখন রাজস্থানে। আমাকে বলেন, অ্যাকচুয়ালি আমি এই যে মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ, কর্ণাটকা, এত জায়গায়, কটকেও আমি 6 মাস ছিলাম, এত জায়গায় কোয়ার্টার পেয়েছি, এত জায়গায় আমি ছিলাম। আমার কোনো জায়গায় কোনো গা ছমছমে পরিবেশ বা ভৌতিক এক্সপিরিয়েন্স আমার কোনোদিন হয়নি। সত্যি কথা বলতে, যারা আর্মি, যারা পুলিশে জব করেন, যারা নেভিতে জব করেন, দেখো তারাও কিন্তু যে যেই জবটাই করুক না কেন, সবারই কিন্তু মনে একটা ভূত প্রেত নিয়ে একটা কৌতূহল থাকে। কারোর খুব সাহস হয়, কারোর চাপা ভয় কিন্তু থাকে। আমাদের দাদা ভাই জানান যে আমিও জীবনে কোনোদিন ভূত প্রেত এইসব না বিশ্বাস করতাম না। মানে আমাদের কাজের লাইনটাই ছিল এরকম। আমরা রাতের পর রাত মাঠের মধ্যে পড়ে কাটিয়েছি, জঙ্গলের মধ্যে, সীমানার পাড়ে আমরা পাহারা দিয়েছি দেশকে। আমাদের ভূত প্রেত বলে কোনো জিনিস আমরা কোনোদিন ভাবিনি। কিন্তু হ্যাঁ, ভূত প্রেত আত্মা যাই নামে আমরা ডাকি না কেন, মানুষ মৃত্যুর পর তার আত্মাটা যে সত্যি সত্যি থাকে, এটা আমরা সবাই মানি, এটা আমরা সবাই মানতে কিন্তু বাধ্য। দাদাভাই জানান, আমার অনেক বন্ধুরা যারা আমার সাথে একসঙ্গে একসঙ্গে আর্মিতে রয়েছি, সার্ভিস করছি, এরকম অনেক বন্ধুরা কিন্তু আমাদেরকে একসঙ্গে পেয়ে অনেক রকম গল্পও কিন্তু আমরা ফাঁকা মাঠে বসে বসে বা সীমানার ধারে বা অনেক সময় আমরা জঙ্গলের মধ্যে রাত কাটিয়েছি। আমাদের কোনো মিশন ছিল বা কোনো আগে থেকে আমরা কিছু জানতে পেরেছি যে এখানে এটা হতে চলেছে, তো আমরা রাতের বেলা কিন্তু থাকি। ওই সময় কি করতাম, আমরা অবসর টাইমে, আমরা তো ভয় পেতাম না, আমরা বসে না সবাই আলোচনা করতাম ভূত প্রেত এইসব। দেখো আমরা ছোট থেকে বড় হয়েছি সবাই, ঠাকুমা ঠাকুরদা জ্যাঠা কাকার কাছ দিয়ে কিছু না কিছু ঘটনা আমরা শুনেছি, আমাদের অভিজ্ঞতার খাতায় লেখা হয়ে গেছে অলরেডি। এখান থেকে দাঁড়িয়ে আমরা সবাই কিন্তু একে অপরকে বলতাম। আমার মায়ের কাছে এই ঘটনাটা আমি শুনেছিলাম, কেউ বলেছে আমার বড় মামের মুখে এই ঘটনা শোনা, এরকম নানা রকম ঘটনা আমরা রাতের বেলা বলতে বলতে কখন যে ভোর হয়ে যেত আমরা বুঝতে পারতাম না, মানে মিশন কমপ্লিট। তো সেরকমই কোনোদিন এত ভয় পাইনি। একদম শেষ সময় যখন আমার এজ হয়ে যাচ্ছে যে আমি এবার রিটায়ার্ড হব, আমার কর্মজীবনটা একদম শেষ সীমানায় এসে হাতছানি দিচ্ছে, ঠিক ওই মুহূর্তে শেষ সময় আমি আমার মিসেসকে নিয়ে গিয়েছিলাম রাজস্থানে। কারণ আমার মিসেসকে আমি এত জায়গায় ঘুরেছি, 18 বছর আমার জীবন ছিল কর্মজীবন ভারতীয় সেনা হিসাবে।
কোনোদিন আমি আমার মিসেসকে কোনো জায়গায় নিয়ে যাইনি। শেষ আমার মিসেস আমাকে খুব আন্তরিকতার সাথে জানায় যে তুমি রাজস্থানে যে 3 বছরের জন্য পোস্টিং থাকবে, আমাকে নিয়ে যাবে। আর আমার তখন মেয়ে হয়। তা আমি তখন বললাম যে হ্যাঁ, মেয়ের তখন 12 বছর বয়স। আমি বললাম যে ঠিক আছে, নিয়ে যাব। অ্যাকচুয়ালি আমি তো অনেক আগেই কোয়ার্টার পেয়েছি, একা ছিলাম। হাত পুড়িয়ে পুড়িয়ে রান্না করেছি ওখানে। কোয়ার্টারে কাজের মাসি ছিল, তারাই জামা কাপড় ধুয়ে দিত, রান্না করে দিত। তখনও আমি আমার মিসেসকে অনেকবার বলেছি। ও তখন বলল না, মেয়ে অনেক ছোট, উম, আমি যাব না। আসলে বাবা মা একা হয়ে যাবে, মানে আমার বাবা মা, মানে আমার বউ শ্বশুর শাশুড়ি, ও খুব ভালোবাসতো আমার বাবা মাকে। মানে ওরকম মেয়ে সচরাচর দেখা যায় না। বলছে না, বাবা মা একা হয়ে যাবে, তুমি তো থাকো না, বাড়ির একমাত্র ছেলে, কাজের সূত্রে বাইরে বাইরে পড়ে থাকো। আমি যদি মেয়েটাকে নিয়ে থাকি, তাও বাবা মায়ের একটা সময় কাটানোর জায়গা পাবে, তাদেরও তো বয়স হয়েছে। তো সেখানে দাঁড়িয়ে আমার বউকে আমি কোনোদিন জোর করিনি। কিন্তু আমার কর্মজীবন শেষ হওয়ার আগে রাজস্থানে যখন 3 বছরের জন্য আমাকে পোস্টিং দেয়, তখন আমার মিসেস আমাকে নিজে থেকে ও যেতে চায়, নিজে থেকে। তো আমি তখন এক কথায় খুব খুশি হই যে যাক বাবা, 3টে বছর একটু ভালো ভালো বাড়ির রান্না খেতে পারবো বউর হাতের, আর সাথে মেয়েও থাকবে, মানে খুবই একটা আনন্দ। আমি তখন আমার বউর কথা শুনে বললাম যে ঠিক আছে, তুমি যদি যেতে চাও আমি তোমাকে নিয়ে যাব, কোনো অসুবিধা নেই। তবে তুমি সব গুছিয়ে নাও। কারণ বুঝতেই পারছো, আমি না, আমার কর্মজীবনে আমি চারিধারে ঘুরে ঘুরে বেরিয়েছি, সারা ওয়ার্ল্ড ঘুরেছি বলতে পারি। হয়তো কোনোদিন 1 সপ্তাহ থেকেছি, কোনোদিন 3 দিন। কাজের সূত্রে আমি কোথায় না কোথায় গেছি, দেশের বাইরেও গেছি, দেশ দেশান্তর সব ঘোরা। কিন্তু তুমি তো কোথাও যাওনি। তোমার হয়তো বাইরে গিয়ে একটু অসুবিধায় পড়তে পারো। তার মধ্যে রাজস্থানের মতো জায়গা, যেখানে দিনের বেলা মোটামুটি ভালোই গরম থাকে, রাতের বেলা আবার তার পুরো অপর সাইড, একদম ঠান্ডা পড়ে যায়। তো তোমার অসুবিধা হতে পারে, তুমি সব গুছিয়ে নাও। তখন নিয়ে আমার 12 বছর বয়স। যাই হোক, তাও আমার বউ যাবার আগে ওই মেয়ের একটু পড়াশোনা নিয়ে পিছোটান করছিল। তা আমি বললাম চলো তো, চলো, ওখানে কি আর স্কুল কলেজ কিছু নেই? চলো, 3 বছর থাকবো, কি আছে, 3 বছর দেখতে দেখতে চলে যাবে। তারপর এখানে এসে যে কোনো স্কুলে নিয়ে নেবে। আমি একজন মানে ভারতীয় সেনা, ঠিক আছে। তা আমার মেয়ে আহ মানে স্কুলে কোনো জায়গায় আহ ভর্তি হতে পারবে না, এটা তো কখনো হতে পারে না। যাই হোক, আমাদের তো অনেক সোর্স থাকে, আমরা সেই সোর্সগুলো সবাই কিন্তু মানে আমরা সেগুলো ব্যবহার করি না। সত্যি কথা বলতে এটাই বাস্তব। বিশেষ করে আমি মানুষটা এইরকম, আমি পুজোর লাইনে গিয়েও কখনো আমার ভিআইপি কার্ড আমি দেখাই না। তো যাই হোক, আমি আমার মিসেসকে নিয়ে, আমার 12 বছরের মেয়েকে নিয়ে আমি রাজস্থান পাড়ি দিলাম। রাজস্থানে আমাদের কোয়ার্টার দেয়। আমাদের কোয়ার্টার ছিল জয়পুর, যেখানে এয়ারপোর্ট আছে। এয়ারপোর্টসের একদম পেছন দিকে আমাদের কোয়ার্টার দেয়। তা গেলাম, আমরা দেখলাম মোটামুটি কোয়ার্টারে প্রায় অনেকেই আমাদের মানে বন্ধুরা তাদের মিসেসকে নিয়ে আছে। তা ওখানে যেতে অনেক পাঞ্জাবি ছিল, যাদের সাথে পাঞ্জাবি পরিবার, তাদের সাথে পরিচয় হয়। তা আমার বউ যেহেতু উনি কোনোদিন তো দেশের বাইরে বেরোয়নি, ওর একটু মানে হিন্দি কথা বলতে অসুবিধা হতো। মানে একটু না, অনেকটাই অসুবিধা হতো। আস্তে আস্তে শিখে যাবে, আমরা তো মানে সবই সময়ের দাসী। যাই হোক, এবার আমি ওকে বুঝিয়ে দিলাম যে দেখো, এখানে তুমি মানুষের সাথে বেশি মেশার দরকার নেই। যেইটুকুনি কথা বলার বলবে, যতটা মেশার তুমি ভালো খারাপ বুঝে মিশবে। এখন কমসে কম তুমি সবে এসেছো, এখনো তুমি তো মানুষগুলোকে চেনো না। তো ওকে আমি আমার মতো করে বুঝিয়ে দিলাম, সব জায়গায় গিয়ে হট করে সবকিছু ফেস করাটা বা একদম মানুষের মধ্যে মিশে যাওয়াটাও তো উচিত না। তো যাই হোক, তখন আমার মিসেস আমাকে বলল যে তোমাকে চিন্তা করতে হবে না, আমি ঠিক করে নেব। এবার আমি 1 সপ্তাহ মতো ছিলাম, আমার সব কোয়ার্টারে গুছিয়ে দিই। 1 সপ্তাহ পর ওখান থেকে
যখন আমি কাজের সাইডে চলে যাই, জয়সালমীর যাই, ওখানে আমাদের হেডকোয়ার্টার ছিল। ওখানে আমরা যখন গেলাম, মোটামুটি তখন ওই কোয়ার্টারে, যে আমাদের আর্মি সার্ভিস করার যে কোয়ার্টারটা, ওই কোয়ার্টারে তখন পুরুষ মানুষ বলতে কেউ নেই। ছোট ছোট বাচ্চা যাদের ছেলে আছে, একমাত্র তারাই পুরুষ রয়েছে। এছাড়া সবার মিসেস, তাদের মেয়ে কন্যা সন্তান, এরকম, মানে ওখানে জেন্টালম্যান কেউ নেই, সবাই কিন্তু তখন কাজে চলে গেছে। এইবার আমার মিসেস আমাকে একদিন হঠাৎ ফোন করে। এবার যখন আমি ডিউটিতে থাকি, তখন কিন্তু আমাদের একটা রুলস আছে, আমাদের সবকিছু রুলসের মধ্যে থাকতে হয়। যখন তখন কিন্তু ফোন আমি কারোর অ্যাটেন্ড করতে পারবো না। একটা ভিজিটিং আওয়ার্স থাকে, একটা সময় ফ্রি টাইম থাকে। তো আমাকে আমার মিসেস ফোন করে, যখন ফোন করে তখন আমি রীতিমতো অফিসে সিনিয়রদের সাথে বসে মিটিং করছি। তো আমাদের একটা নিয়ম ছিল, সেটা হচ্ছে আমরা যখন মিটিং করব বা কোনো খুব ভাইটাল কাজের মধ্যে ইনভলভ থাকবো, ওই সময় ইনভলভ থাকলে আমাদের ফোন, অ্যাকচুয়ালি আমরা যখন কর্মরত থাকি আমাদের ফোনটা নয় সাইলেন্স নয় ভাইব্রেট করা থাকে, আমাদের রিং কিন্তু হয় না। তো আমরা তখন আহ, বসে আছি সবাই, আমার ফোনটা ভাইব্রেশন হচ্ছে। তা আমার দিকে আমার সিনিয়র একবার তাকালো, মানে বুঝতে পেরেছে যে আমার ভাইব্রেশন হচ্ছে, কারণ উনি আমার একদম পাশেই বসে আছেন। তা আমি ফোনটা জাস্ট একবার পকেট থেকে বের করে দেখলাম আমার মিসেসের নামটা উঠেছে। তো আমি আবার পকেটে রেখে দিয়ে বসে আছি। ফোনটা ডিসকানেক্ট হতে হতে ও আরো একবার ফোন করে। স্যার পাশে ছিলেন, স্যার আমাকে বললেন যে আহ, তুমি আমাদের তো ওখানে অ্যাকচুয়ালি মিস্টার রানা, মিস্টার সিনহা, এরকম নাম, মানে নাম তো নিত না, এরকম থাকতো। আমাদের ব্যাটালিয়ন হিসাবে আমাদের র্যাঙ্ক ছিল 01, 03, 74, এরকম নামেই আমাদের ডাকতো অ্যাকচুয়ালি। তো আমাকে বললো, আহ তুমি যাও, বাইরে গিয়ে কথা বলে নাও, হয়তো কোনো প্রবলেম হবে, তোমার মিসেস কে নিয়ে তুমি প্রথম এসছো না রাজস্থান, যাও। স্যাররা তো জানেই। তো আমি সত্যি কথা বলতে বাইরে গিয়ে আমি ফোনটা ব্যাক করলাম, ব্যাক করে বললাম, দেখো আমি তো এখন অফিসে মিটিং এ আছি, স্যাররা আছেন, তুমি এখন ফোন করলে কেন? আমাকে তখন ও বলছে, এই আহ, আমার না খুব ভয় করছে জানো তো, আমার খুব ভয় করছে, তুমি একটু আসতে পারবে? আমি বললাম, এ কি, এরকম হয় নাকি? এ কি আমি বাজার করতে এসেছি নাকি? কলকাতায় বাজার করছি ঘুরে ঘুরে, তুমি বললে আমি এক্ষুনি বাড়ি চলে যাব? আমি ডিউটিতে আছি, এখন হবে না, সন্ধ্যা 6টার আগে আমি বেরোতেই পারবো না। আমাকে বলছে আমার খুব ভয় লাগছে। আমি বললাম, পাশে আছে, যাও, পাশে যে ভাবি আছে, মানে ওখানে বেশিরভাগ ছিল সব পাঞ্জাবি, সিং। আমি বললাম, सिंह भाभी जो है ना तुम्हारे घर के बाजू में, उसको जाके लेके आओ, क्या हुआ है उसे बोलो। তো বলছে, "আম, আচ্ছা ঠিক আছে রাখো", বলে ফোনটাও কেটে দেয়। আমার যতই হোক, আমি যেতে না পারি, মনের মধ্যে একটা প্যালপিলেশন তো চলছে, কি হচ্ছে কি হচ্ছে, যাই হোক। এবার আমি সন্ধ্যা 6টার পর আমি আর ফোন টোন করার সুযোগ পাইনি। একদম সন্ধ্যে 6টার সময় অফিস থেকে বেরিয়ে আমি চলে যাই কোয়ার্টারে। কোয়ার্টারে যেতেই দেখলাম মেয়ে খাটের উপর বসে আছে, আর মেয়ের মা খাটের এক কোণে চুল টুল ছেড়ে এলো হয়ে পাগলির মতো বসে আছে। আমাকে দেখে হাউমাউ করে মা মেয়ে কাঁদতে শুরু করে দিল। আমি বললাম, ক্যা হুয়া है? তো তখন ওরা বলছে কি, যে আমরা খুব ভয় পেয়েছি। আমি তখন বললাম, ভয় পাওয়ার কি আছে, কি ভয় পেয়েছো, দিনের বেলা কিসের ভয়? এটা যদি রাতে হতো, আমি রেখে গেছি রাতের বেলা, ভয় পেয়েছো, দিনের বেলা কিসের ভয়? রাতে তাহলে আমি যখন থাকবো না কি করবে? আমার তো রাতে ডিউটি পড়বে সামনের মাস দিয়ে, আমাকে অফিসে অ্যাটেন্ড করতে হবে, ওখানে থাকতে হবে, আমাদের কাজ আছে। তখন আমার মিসেস আমার মেয়ে বলছে যে আমি আর মা দুজনে, মা রান্না করে নিয়ে সকালবেলা মেয়েকে বই পড়াচ্ছিল। কারণ ওখানে আমি একটা ইংলিশ মিডিয়াম, যেহেতু আমার মেয়ে ছোটবেলা দিয়ে কলকাতায় থাকতো, ইংলিশ মিডিয়ামেই পঠন পাঠন করতো। তা আমি ওখানেও জয়পুরে একটা ইংলিশ মিডিয়ামে আমি ওকে দেব, ওখান থেকে যত বুকস কপি আমি সব এনে দিই। তো ওখানে একটা ডেট দিয়েছিল সামনে অ্যাটেন্ড করার জন্য, তারপরে ওরা একটা ওকে ওরাল টেস্ট হবে, ওরা নিয়ে নেবে। যাই হোক,
আমাদের সিনিয়র অফিসারও বলে দিয়েছিল ওই স্কুলে, যিনি ওখানে মানে রয়েছে জয়সালমীরে। এইবার কথা হলো হট করে, আমার মেয়ে বলছে, বাবা আমি আর মা বসে আছি, মা আমাকে পড়াচ্ছেন। হঠাৎ করে রান্নাঘর থেকে মনে হলো কেউ গামবুট, যেগুলো হয় পায়ের মধ্যে বুট পরা থাকে, ঘাম ঘাম করে শব্দ হয় হাঁটলে, বলছে ওই রকম গাম বুট পরে রান্নাঘর থেকে ঠিক মনে হলো কেউ হেঁটে গেল। আমাদের পাশাপাশি দুটো রুম, কোয়ার্টার, মানে অ্যাকচুয়ালি কোয়ার্টারটা পাশাপাশি দুখানা রুম। আর একটা প্রথম রুম ঢুকেই, ও কোনো ডাইনিং স্পেস নেই, প্রথম রুম ঢুকেই তারপরেই একদম সোজা একটা গেট, ঢুকেই সোজা গেট, ওই একটা রুম, ওই গেট মানে ওই রুমে ঢুকলে পারে তার ডান সাইডে রয়েছে হচ্ছে ছোট্ট একটা কিচেন। আর বাইরে যেই রুমটা ঢুকেই ওখানে আছে আমাদের ওয়াশরুমটা। তো বলছে আমরা বাইরের ঘরে, বাইরের যে রুমটা রয়েছে মানে একদম ঢুকেই ওখানে বেড রয়েছে, ওখানে মেয়ে শোয়, আমরা ভিতরে শুই। আবার কোনো সময় মেয়ে ভিতরে শুই তো আমরা, মেয়ে ভিতরে শুই তো আমরা বাইরে শুই। বলছে ভিতরে এরকম বুট পরে হাঁটার আওয়াজ হয়েছে। তো মেয়ে তখন বলছে যে মা, বা মানে আমাদের কিচেনে একটা শব্দ পেলাম। তো তখন আমার মিসেস বলেছে যে শব্দ পেলি, কিসের শব্দ? গিয়ে দেখ, বলার কি আছে, কি দেখ, দেখ তাড়াতাড়ি দেখ। তো ওইখানে যেখানে আমাদের কোয়ার্টার ছিল ওখানে প্রচুর সাপ ছিল। আমাদের দাদা ভাই বলেন, উনি এখানেই থাকেন লোকালিটিতে, ওনার পরিচয়টা হাইট রাখতে বলেছেন বলে আমি শুধু এক্স আর্মি ম্যান বললাম। বলছে ওখানে প্রচুর রাজস্থানে না বড় বড় সাপ, বেশ বিষাক্ত বালির সাপ। এবার যখন আওয়াজ হয়েছে তখন ওরা বুঝতে পারিনি এটা কিসের আওয়াজ। এবার যখন মেয়ের মা বলেছে গিয়ে দেখ, মেয়ের সাথে সাথে কিচেনে যায়। যখন কিচেনে গেছে বলছে কিচেনের মধ্যে দেখে একজন আর্মি পোশাক পরা একজন, মানে মোটামুটি ওই বয়স ধরে নাও 52-54 বছর বয়স হবে, 52-54, হ্যাঁ এরকম এজ ওনার। একজন ওই আর্মি পোশাক পরা, গাম বুট, যেরকম আমরা জঙ্গলে টঙ্গলে যেন সাফারি করি ঠিক ওই রকম পোশাক পরা উনি কিচেনে দাঁড়িয়ে রয়েছে। আর মানে ঘরের দিকে তাকিয়ে আমার মেয়েকে একদম চোখে চোখ, মানে উনিও আমার মেয়ের দিকে দেখছে, আমার মেয়েও ওনাকে দেখছে। সেটা দেখে আমার মেয়ে চিৎকার করে বাইরের ঘরে চলে আসে, এসে তার মাকে বলে, মা মা ওই কিচেনে আমি দেখলাম একজন বাবার মতো ড্রেস পরে দাঁড়িয়ে রয়েছে। তখন আমার মিসেস বলছে, কি করে ঢুকলো, কি? আর ঢোকা তো ওই একটাই, প্রথমে বললাম গেট, ওখান থেকে ঢুকলেই দুটো ঘর, ওয়াশরুম, সব ওই একটাই গেট দিয়ে ঢুকতে হবে। মেয়ে আর মা তো গেটের সামনেই ওই রুমেই বসে আছে, তাহলে পারে কিচেনে কেউ গেল কি করে? তখন আমার মিসেস ছুটকে যায়, আমার মিসেসকে দেখে, আমার মিসেসকে দেখেই উনি পেছন ঘুরে ওই রান্নাঘরের মধ্যে উনি কোথাও যেন একদম ভ্যানিস, মিশে গেল। আমার বউ এটা নিজের চোখে দেখে। সব থেকে বড় এখানে ভয়ের কারণটা হয়ে দাঁড়ায়, যেই দৈনিক আমার মেয়েও প্রথমে দেখেছে, তারপর আমার মিসেস দেখেছে। এটা যদি কেউ একজন দেখতো তাহলে হয়তো ভাবতো যে না, হয়তো কোনো ভুলবশত দেখে ফেলেছি। কিন্তু মেয়েও দেখেছে, এইদিকে মাও দেখেছে, তাহলে একই মানুষকে একই জায়গায় দাঁড়িয়ে থাকতে দেখেছে, তাহলে সেটা ভুল কি করে হয়? এইবার দুজনে ওই ভয়তে ঘরের মধ্যে কাঁপছে। আমি তখন বললাম যে পাশে যে পাঞ্জাবি ভাবি আছে, তোমাকে তো বললাম মুস্কি ঘর মে যাকে বলো, তুমি যাওনি? তখন বলছি যে না আমি যাইনি। মানে ও তো বলতে পারে না হিন্দি, আবার ওই বউটা না ঠিক মতো বোঝে না। মানে ওরা তো পাঞ্জাবি কথা বলে, সর্দারজি সিং, ওরা মানে হিন্দিও সেরকম বলে না, পাঞ্জাবি পুরো ল্যাঙ্গুয়েজটা পুরো পাঞ্জাবি। তো আমার বউ বলতে পারে না, কি বলবে, বলছে আমি হাসির পাত্র হব, বুঝতে পারবে না তো হাসবে। এদিকে আমি ভয় পাচ্ছি, আমার মানে ভয়তে মুখ টুক শুকিয়ে গেছে, আমি কি বলবো? তো গেল প্রথম দিন। আমি আমার মিসেসকে বললাম যে দেখো, ভয় পেও না, আর মেয়েকেও বললাম যে দেখ, আহ তুই ভয় পাস না, যা হয় হোক, ভয় পাবি না। তোরা তো ঘরের মধ্যে থাকিস, সেখানে কোয়ার্টারে অনেক রকম অনেক কিছু হয়, ভয় পাবি না।
যাই হোক, ওদের আমি যেরকম পারলাম আমার মতো করে, আমার সামর্থ্য মতো আমি কিন্তু ওদেরকে মনে জোর দিলাম। এইবার ঘটনা ঘটলো, একটা সপ্তাহ কোনো কিচ্ছু প্রবলেম নেই, আমাকে কোনো রকম কমপ্লেন করে না। কাজের সাইডে থাকলে একটা দুদিন মনে মনে একটা ভয় ভয় ছিল, এই মনে হয় ফোন করে কিছু বলবে, আবার হয়তো কিছু দেখেছে, আবার হয়তো মেয়ে মা কোনো ভয় পেয়েছে, একটা মুশকিলের মধ্যে পড়েছিলাম। তবে আমি অফিসে যে আমার যারা বন্ধু বান্ধব আছে আমি কাউকে এই কথাটা শেয়ার করিনি। যাই হোক, এবার এক সপ্তাহ পর যখন আমার নাইট ডিউটি পড়ে গেল, আমি এসে বললাম যে আমাকে আজ রাত থেকে নাইটে কিন্তু চলে যেতে হবে। টানা 3 মাস আমি আহ রাজস্থানেই থাকবো, কিন্তু সবকিছু এখানে বলা যাবে না। তো আমি ডিউটিতে থাকবো, কোনো অসুবিধা হবে না। রাতের বেলা আমাকে তুমি ফোন করতে পারো, কিন্তু রাত 3টের পর, যদি খুব প্রয়োজন হয়, 3টের আগে না। তা আমার মিসেস তখন বলল, রাতের বেলা যাবে? ওরে বাবা, তোমার ডিউটিটা যে কবে শেষ হবে কে জানে। মানে ও মাত্র কয়েকদিন এসে ও ভাবছে যে কবে ডিউটি শেষ হবে আর কবে আমরা এখান থেকে বেরিয়ে মানে আবার আমাদের কলকাতা শিফট করে যাব। তা আমি তখন বললাম, 3টে বছর, তুমি তো জেনেই এসেছো, 3টে বছর তোমাকে থাকতে হবে, এখন তো তুমি এরকম করলে হবে না। ও বলছে যে না, আমার মেয়েকে নিয়ে এখানে খুব ভয় লাগছে, তুমি আবার রাতে থাকবে না, কি হবে? আমি বললাম, কিচ্ছু হবে না, ভয় পেও না, কিচ্ছু হবে না। যাক, ভালো কথা। আমি রাতের বেলা বেরিয়ে গেলাম। আমাকে রাতের বেলা খাবার জন্য ডিনারটা করে দেয়। আমি বললাম, আমাকে 2টো রুটি বেশি দিয়ে দিও, কারণ বন্ধু বান্ধবের মধ্যে হয় সেই একদম স্কুল লাইফ। আর সবাই, এই কি এনেছিস রে, এই মিস্টার, মানে নাম ধরে বলে, এই তুই কি এনেছিস রে, দে। হ্যাঁ, সেই টিফিন কাড়াকাড়ি ওখানে হয়। হ্যাঁ, মানে কাজের সাইডের ওগুলো বললে মনে পড়ে যায়, ওগুলো তখন হতো। মানে কি খাবার এনেছিস, আমিও দেবো তুইও দে, এরকম ব্যাপার। তো যাই হোক, আমার মিসেস আমাকে আহ খাবার করে দেয়। বলছে, সব থেকে বড় কথা হলো, আমি খাবার নিয়ে বেরিয়ে গেলাম, আমার মিসেস আমাকে রাত 3টের পর ফোন করলো, যেটা আমি আশা করিনি যে ও আমাকে ফোন করুক বা করবে। আমাকে 3টের পর ফোন করে বলল যে ঘরের মধ্যে আহ কেউ যেন হাঁটা চলা করছে, শব্দ পাচ্ছে। মেয়েও ভয়তে জেগে রয়েছে, 3টে বাজে, মেয়েও ঘুমায়নি। মেয়েও ভয়েস করে পাঠিয়েছে হোয়াটসঅ্যাপে। প্রথমে ফোন করেছে, তারপর আমি ধরিনি বলে ফোনটা অ্যাটেন্ড করিনি। তো व्हाट्सएप मैसेज करे। मेये बोलছে যে पापा पापा मुझे बहुत डर लग रहा है, यहाँ पर कुछ तो है पापा, घर में ना अचानक अचानक कुछ कुछ चीज गिर जाता है, कुछ आवाज आता है पापा, हम लोग यहाँ पर नहीं रह सकते। তখন আহ মানে আমাদের দাদা ভাই যিনি ঘটনাটা বলেন, উনি তখন ভেবে নেয় যে না, এদেরকে কলকাতায় পাঠিয়ে দেবো, কারণ আমি এখানে এসেছি মানে একটা মিশন কমপ্লিট করতে, আর আমার এটা লাস্ট ডিউটি। আমি চাই না যে আমার এত বছর কেরিয়ারে, এই আমি যে সেনাতে কাজ করলাম, ভারত ইন্ডিয়ান আর্মি, তো আমার এখানে কোনো রকম নাম খারাপ হোক। আমি আমার মেয়ে আর বউকে আমি কলকাতায় রিটার্ন পাঠিয়ে দেবো। একদম দাদাভাই কিন্তু বলছে, আমি সিদ্ধান্ত নিয়ে নিয়েছি, আপনি বিশ্বাস করবেন না। আমি ভাবলাম, আমি সকালবেলা 9টা 10টার দিকে বাড়ি যাব, আমি বাড়ি ফিরি, আমি দেখি ওদের যত তাড়াতাড়ি হোক, এক সপ্তাহের মধ্যে, কেন হট করে তো হবে না, আমি ওদের কলকাতা রিটার্ন করে দেবো, কারণ ওরা ভয় পাচ্ছে, ওরা এরকম করলে আমিও কাজ করতে পারবো না। দাদাভাই বলছেন যে আপনি বিশ্বাস করবেন না, রাতের বেলা অনেকবার আমার বউ আমার মেয়ে ফোন করে, ভয়েস মেসেজ করে, ফোন আমি না অ্যাটেন্ড করতে পারলেও বলেছিলাম 3টের পর করতে পারবো, কিন্তু করতে পারিনি, কেন আমাদের খুব নজরদারি ছিল ওখানে, সব জায়গাতে সব রকম হয় না, ওখানে নজরদারি ছিল, পারিনি প্রথম রাত। যাই হোক, দাদাভাই বলছেন আমি পরের দিন বাড়ি ফিরলাম। আমার মিসেস সেই কান্নাকাটি, বলছে দেখো এরকম রাতের বেলা জিনিস পড়ে যাচ্ছে, বলছে আমি মা শুয়ে রয়েছি, মেয়ে বলছে পাপা এরকম কিচেনে বাসন পড়ে গেল, সব ছনছন করে, মনে হয় কেউ ধাক্কা মেরে বাসনগুলো সব ফেলে দিল। তারপরে জামা কাপড় ছিল যে আলনায় ছিল, ওখানে গিয়ে সব কেনা হয়েছিল মোটামুটি, পুরো মানে আলনার জামা কাপড়
আলনা সহকারে উল্টে খাটের মধ্যে পড়ে রয়েছে, ভিতরের ঘরে খাটে, ওখানে পাশে আলনা রাখা পড়ে আছে। তো এবার এগুলো তো এমনি এমনি তো হচ্ছে না, আমিও বুঝতে পারছি নিশ্চয়ই তো কোনো ব্যাপার আছে। তো আমি সব শুনে নেওয়ার পর আমার বাজুতে যে সিং ভাবি ছিল, তো ওর ঘরে গেলাম। भाभी को बोला भाभी कैसे हो। बोला अच्छा हूँ भैया, आप कैसे हो। আমি বললাম मैं तो बढ़िया हूँ, लेकिन मेरा जो मिसेस है और मेरा जो बेटी है बहुत डर डर के रहती है, यहाँ कुछ तो होता है क्वार्टर में। तो তখন ভাবি মানে হাসে, হেসে তখন ভাবি বলল तुम्हारा बीवी बहुत डरपोक है, हम तो यहाँ पर कब से रहते हैं, यहाँ पर सच में कुछ है। আমার তো শুনেই মুখ শুকিয়ে গেছে যে কি বলছে ভাবি, সে তো মিথ্যে কথা বলবে না। তখন আমি বলছি क्या बोल रही हो भाभी। বলছে हाँ यह कुछ तो सच में है, इस क्वार्टर में एक आर्मी एजेंट वाला आर्मी जो जिसका एज 50 के ऊपर है या आसपास होगा, वो उसको दिखते हैं, हम लोग भी दिखते हैं या वहाँ कभी यहाँ कभी वहाँ चुपचाप देखते हैं हम लोग को। और हम लोग जब एक बार देख के वापस रिटर्न जाते हैं तो वो वहाँ से गायब हो जाता है। তো আমি তখন ভাবলাম আমার মেয়ে বউ তো এই কথাই বলেছে, যখন রান্নাঘরে দেখেছে প্রথম মেয়ে আমার বউ গেছে রান্নাঘরে মিশিয়ে গেছে, তো ভাবিও এই কথা। তখন আমি ভাবিকে বললাম हाँ भाभी, यही बात मेरा बेटी और बीवी ने बोला है। आप क्या है इसका रहस्य क्या है, कुछ आप इतने साल यहाँ पर क्वार्टर में ठहरे हो, कुछ तो आप जानते हो, प्लीज मुझे भी शेयर करो ना, क्या है इसका मामला क्या है। তখন ভাবি বলছে যে এর আগে মানে অনেক আগে 50 বছর ধরে নাও, 25 বছর 30 বছর আগে ওই কোয়ার্টারে কেউ একজন থাকতো, যেই কোয়ার্টারটা আমাদেরকে দেয়। কিন্তু আমাদেরকে দেয় বলে আমাদের শুধু কোয়ার্টার বা রুমগুলো খারাপ না, ওই কোয়ার্টারে সবাই কিন্তু দেখতে পায় ওই আর্মি যে ম্যান ওনাকে। উনি ওখানে অ্যাকচুয়ালি থাকতেন, উনি ওখানে থাকতেন। ওনার বাড়িতে প্রচণ্ড মানে পারিবারিক অশান্তি। এবার দেখো যারা মিলিটারিতে কাজ করে, যারা নেভিতে কাজ করে, এরা কিন্তু মানে এনারা কিন্তু অ্যাকচুয়ালি মাথায় প্রচুর প্রেশার রাখে। মানে আমরা ঘরে থেকে মহিলারা সংসারের দায়িত্ব, ছেলে মেয়ের দায়িত্ব, মা বাবার দায়িত্ব শুধু করি, আর এনারা কি করে পুরো দেশের দায়িত্ব, সাথে পরিবারের দায়িত্ব, সাথে নিজের কর্মক্ষেত্রে যেখানে নিজে আছে সেখানের দায়িত্ব। আমাদের থেকে চাপটা মাথার অনেক বেশি থাকে। তো সেখানে উনি কোনো একটা পারিবারিক কারণে সুসাইড করে নেন। সেই যে আর্মি ম্যানটাকে দেখা যায়, তো সুসাইড করে নেয়। তো সুসাইড করার পর ওই আর্মি ম্যানের অ্যাকচুয়ালি কি রিটায়ার হয়ে গেছিল, উনি রিটায়ার্ড পার্সন ছিলেন। উনি কোয়ার্টারে কদিন এক্সট্রা টাইম নিচ্ছিলেন, মানে একটা টাইম নিয়েছিল 1 সপ্তাহ 15 দিন বাড়ি চলে আসবেন। বাড়িতে এতটাই অশান্তি ছিল উনি ওখানেই বাড়ি আর ফিরেননি, ওখানেই উনি সুসাইড করে নেন। এবার যখন উনি সুসাইড করে নেন ওই সময় ওই রাজস্থানের কোয়ার্টারে আশেপাশে না কেউ ছিল না, ছিল নিচে ছিল, উপরে উনি একাই থাকতেন। উনি যে মারা গেছিলেন মানে উনি যে সুসাইড করে নিয়েছিলেন সেইটা অ্যাকচুয়ালি কেউ জানতোই না। যখন পচা দুর্গন্ধ বের হয় তখন লোকে খোঁজ খোঁজ করে তারে, ও ছিল একজন সর্দার, ওই आर्मी मैन। बोलছে अरे सरदार जी को नहीं दिख रहा है, सरदार जी को नहीं दिख रहा है, चलो तो ऊपर। যখন উপরে যায় তখন দেখে সর্দার জি একদম মরে মানে ফুলে গেছে, ফুলে গেছে। যাই হোক এটাই ছিল আজকের ঘটনা। আহ ঘটনাটা অনেকটা বড়, এর পরেও ঘটনা ছিল যেরকম ওনার বউ কিন্তু, যে দাদাভাই ঘটনাটা বলেন, ওনার বউ কিন্তু রাজস্থান থেকে আসার পর ওনার বউ মারা যায় 1 মাসের ভেতরে। হ্যাঁ, ওনার মেয়েটিকে উনি একটুখানি ইয়েতে দিয়ে দেয়, মানে কোথায় বলে বাচ্চাদের রাখি কি বলে ওটা, আশ্রম না, হ্যাঁ হোস্টেল, হ্যাঁ। দাদা ভাইয়ের মেয়েকে হোস্টেলে দিয়ে দেয়। দাদা ভাইয়ের মেয়ে আসামে থাকে একটা হোস্টেলে, ওখানে পড়াশোনা করে। মানে একদম লাইফটা চেঞ্জ হয়ে যায়। দাদা ভাই বলেন এখন মানে আমি পুরো মানে
একটা হতাশার মধ্যে স্যাড লাইফ লিড করছি। বাড়ি থেকে অনেক, মানে মেয়ের বাড়ি থেকে, ছেলের তো কেউ ছিল না, দাদা ভাই কেউ ছিল না, বাবা ছিল, বাবা মারা গেছিলেন অনেক আগে বিয়ের পরে পরে। আর মেয়ের বাড়িতে অ্যাকচুয়ালি পরে থাকতো। মেয়ের বাড়িতে যখন থাকতো তখন মেয়ের বাবা মা বলেছিল যে তুমি আবার বিয়ে করো, তুমি আবার বিয়ে করো, তুমি আমাদের বাড়ির ছেলে, জামাই না, তুমি ছেলে, তুমি আমাদের কাছেই থাকবে, যেই মেয়েকে আমরা বিয়ে দেবো দেখে সেই মেয়েকে নিয়ে তোমরা আমার বাড়িতে থাকবে, তুমি আমার নাতনি। ঠিক আছে, কিন্তু দাদাভাই আর বিয়ে করেননি। প্রিয় দর্শক বন্ধুরা, আমাদের রাজস্থানের একটি আর্মি কোয়ার্টারের সত্য ঘটনা তোমাদের সাথে শেয়ার করলাম। কিছু কিছু জিনিস, কিছু কিছু আমি হাইট রেখেছিলাম, কারণ গোপন রাখতে বলা হয়েছিল তার কারণে। আর গতকাল তোমরা আমাদের দিদি ভাইয়ের ভয়েসটা প্রথমেই ঘটনা শুনেছো। এমনকি বলে রাখি, কালকে এক বোন আমাকে একটি কাজের জন্য জানিয়েছিল। বোন আজকে জানালো, মানে কাজ করার আগেই বলছে, জানাতেই দিদি ভাই কাজ অলরেডি শুরু হয়ে গেছে। আচ্ছা। আর আমার এক খুব কাছের বান্ধবী, তারও কথায় কথায় মনে পড়লো, তারও বক্তব্য একই। সেও বলেছিল, তোমরা তাকে চেনো, আমি নাম বলবো না, সে প্রত্যেকদিন কমেন্ট করে, মানে তাকে শুকনো বান মেরেছিল, সে বুঝতে পারবে আমি কার কথা বলছি, তোমার কথাই বলছি। আমাকে যখন বলেছিল, আমি শুধু সিমটম গুলো বলেছিলাম, মানে শুকনো বান, মানে আমরা তো শুকিয়া বান বলি, শুকিয়া বান মারলে কি কি হতে পারে। ওকে আমি জিজ্ঞেস করি, তো আমাকে বললো যে সব, তুমি যা যা বলছো সব আমার হচ্ছে। তখন আমি বুঝলাম ওকে কেউ শুকনো বান চালান করেছে। তো ও আমাকে বলার পর বলছে, সোনা, তোমাকে আমি কি বলবো, মানে তোমাকে তো আমি খুবই বিশ্বাস করি, আজ থেকে না অনেক আগে থেকে। বলছে, আমি যেই পরিস্থিতিতে ছিলাম, খেতে পাচ্ছিলাম না, মাথা ঘোরানি, বুক ব্যথা, আরো অনেক অনেক নানা রকম সিমটম দেখা দিচ্ছিল। বলছে, আমি যখন তোমাকে এই কথাগুলো বললাম, সেই দিন থেকেই আমার শরীর না হালকা হয়ে গেল। আমার কাছে জিনিসও নিয়েছে। আর একটা কথা কি জানো তো, মানুষের বিশ্বাসই অর্ধেক কাজ হয়ে যায়। সবাই সাথে থেকো, আগামীকাল কিন্তু দুপুর 3টে ঘটনা আসবে আমাদের শোনা কথায়, দারুণ ঘটনা। আর সাথে আসছে কিছু টিপস। আর যেতে যেতে বলে রাখি, আমাদের সামনে 25 তারিখ কিন্তু অম্বাবচী শেষ হচ্ছে। আর সেদিন কিন্তু আমাবস্যা লাগছে, প্রচুর কাজ আছে। আর আমাবস্যায় অম্বাবচীতে আমার বাড়িতেও কিন্তু পুজো আছে, মায়ের পুজো। যাই হোক, তোমরা ভিডিও পাবে, সবাই খুব ভালো থেকো। এর মতো গুড নাইট, লাভ ইউ অল, টাটা।